সো হাই, অনেকদিন পর আজকে একটা ভিডিও দিচ্ছি। না, আজকে কোনো সেরকম অর্থে কোনো ভ্রমণ কাহিনী আমি বলতে আসিনি। আজকে আপনাদের সাথে আমি আমার একটা দুঃখের অভিজ্ঞতা বলতে পারেন, ভয়ঙ্কর অভিজ্ঞতা, মানে অন্তত আমার কাছে তো অন্তত খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আজকে ভিডিওটা করছি। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটার আমার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমার সাধের ড্রোন, মানে আমার অনেক কষ্ট করে কেনা একটা ড্রোন যেটা ক্র্যাশ করেছে। তো রিসেন্টলি আমি ট্যুরে গেছিলাম। ট্যুর থেকে আমার ফিরে আসা 2-3 দিনও হয়নি, 2-3 দিন পরে আমি ভিডিওটা করছি। মানে ড্রোনটা যে ক্র্যাশ করলো এবং যে পরিস্থিতিতে ক্র্যাশ করেছে, যেভাবে ক্র্যাশ করেছে, সেটা এক প্রকার মানে অকল্পনীয়। অবশ্য সেটা একদমই নিজের ভুলে, এর জন্য ড্রোনের কোনো দোষ নেই, মানে ইনফ্যাক্ট কারোরই কোনো দোষ নেই, সম্পূর্ণ আমার নিজের ভুলেই ক্র্যাশ করেছে। তো আপনারা ভাবছেন যে ড্রোন ক্র্যাশ করেছে, এটার এমন কি? ড্রোন ক্র্যাশ করার তো অনেক ভিডিও আছে, অনেক ইউটিউবারেরই মানে যারা বিশেষ করে ট্রাভেল ব্লগ করে তাদের অনেকেরই ড্রোন তো ক্র্যাশ করে, এটার তো নতুন কিছু না। তো হ্যাঁ, নতুন কিছু না সে অর্থে, সত্যি কথা বলতে নতুন কিছুই না। আমার এই ভিডিওটা নতুন কিছু না, কিন্তু মানে আমার কাছে তো অন্তত নতুন। মানে আমার প্রথম ড্রোন, যে ড্রোনটাকে আমি জেনারেলি খুব সাবধানে উড়িয়েছি, 1 কিলোমিটার রেঞ্জের মধ্যে উড়িয়েছি। জেনারেলি DJI বলে যে ওদের মানে এই ড্রোনটার স্পেসিফিক্যালি ওদের রেঞ্জ হচ্ছে 9.6 কিলোমিটার ট্রান্সমিশন রেঞ্জ। তো আমি কখনোই ততটা উড়াইনি, আমি চেষ্টা করেছি 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে ওড়ানোর। তো এবারও তাই করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত মানে আমি এটা ভুলে গেছিলাম যে আমি ড্রোনটাকে ওড়াচ্ছি পাহাড়ে, আমি ড্রোনটাকে সমতলে ওড়াচ্ছি না। মানে এতকাল আমি যে ড্রোনটা উড়িয়েছি সমতলে উড়িয়েছি, পাহাড়েও 2-1 বার উড়িয়েছি, 2-1 বার না, বেশ কয়েকবার উড়িয়েছি, কিন্তু সেটার অভিজ্ঞতা এরকম ছিল না। বেশ ভালো অভিজ্ঞতা ছিল, কিন্তু এবারে যেটা হলো সেটা মানে ভীষণ আনফর্চুনেট, খুবই আমার কাছে খুবই অভাবনীয় একটা জিনিস হয়েছে। তো কিছু করার নেই। তো মানে ড্রোনটা ক্র্যাশ করার পরে যে অভিজ্ঞতাটা এবং ক্র্যাশ হওয়ার মুহূর্তটা, পুরো ফুটেজটাই আমি আপনাদের দেখাচ্ছি। মানে কীভাবে ড্রোনটা ক্র্যাশ করলো, কী জন্য ক্র্যাশ করলো, পুরোটাই আমি ভিডিওতে আস্তে আস্তে বলবো। তো এটা ছিল হচ্ছে যে ট্যুরের আমাদের তৃতীয় দিন, তৃতীয় দিন না, চতুর্থ দিন। তার আগে অলরেডি দিল্লিতে 2 দিন থেকেছি। মানে এবার আমাদের ট্যুরটা ছিল পুরোপুরি হচ্ছে গিয়ে নর্থ ইন্ডিয়াতে, সিমলা থেকে আরও উপরে। তো দিল্লিতে উড়েছি, দিল্লিতে উঠতে কোনো সমস্যা হয়নি, বিশেষ করে রাতের মতো মানে ওয়েদারে উড়িয়েছি, যেখানে দিল্লির যথেষ্টই অক্টোবরের মানে আকাশের মধ্যে প্রচুর পরিমাণ দূষণ থাকে আর কি, বাতাসের প্রচুর দূষণ থাকে। তো সেখানে সিগন্যাল লস্ট হওয়ার চান্স ছিল, বাট দিল্লিতে কিন্তু কোনোভাবেই কোনো কিছু অসুবিধা হয়নি। প্রবলেমটা হলো গিয়ে সিমলাতে। মানে যেদিন ঘটনাটা ঘটেছে, সিমলা থেকে আমরা সেদিনকে যাচ্ছি হচ্ছে, আমরা সাংলার উদ্দেশ্যে যাচ্ছি, সেই দিনকে ঘটনাটা ঘটেছে। সিমলা থেকে কালপা যেদিনকে বেরিয়েছি আর কি, সেই দিনকে সকালবেলায় ঘটনা, তখন অ্যারাউন্ড 10টা বাজে। আমি প্রথমে সিমলা থেকে বেরিয়ে, সিমলা থেকে 5-6 কিলোমিটার দূরে একটা জায়গা আছে গ্রিন ভ্যালি, সেখানে ড্রোনটা উড়িয়েছি। কোনো সমস্যা হয়নি, কোনো রকম কোনো প্রবলেম বলুন, সিগন্যাল লস্টের প্রবলেম বলুন বা আদার্স কোনো সমস্যা, কোনো কিছু হয়নি। গ্রিন ভ্যালির দৃশ্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন, সেখানে তো মানে কোনো সমস্যা হয়নি আর কি। সিমলা থেকে গ্রিন ভ্যালি থেকে কিছুটা যাওয়ার পর মানে কুফরি আর ওই গ্রিন ভ্যালির মাঝামাঝি একটা জায়গা আছে, সেখানে একটা টার্ন আছে। মানে যে টার্নটাতে আমরা দাঁড়িয়েছিলাম অ্যাকচুয়ালি হচ্ছে কি, সকালবেলা একটু চাটা খাবো এরকম একটা মানে প্ল্যান ছিল। তো যখন চাটা খেয়ে আমি ভাবলাম যে এখানে টার্নটা ভালো আছে, আর ওখান থেকে টার্ন থেকে একটু দূরে আর কি, বেশ সুন্দর উপরের পাহাড়ের উপর বরফগুলো পড়েছে, সেগুলো মানে ঝকঝক করছিল পুরো জায়গাটা, মানে বরফগুলো আর কি। তো আমি ভাবলাম যে একটা ওপর থেকে একটা এরিয়াল ভিউ নেওয়া যাক, যেটা রাস্তাটাও থাকবে, সঙ্গে হচ্ছে কি আপনার মানে ওই পাহাড়ের দৃশ্যটা থাকবে আর কি, মানে পুরোটাকে নিয়ে একটা মানে একটা ড্রোন ফুটেজ নেওয়া যাক। ড্রোনটাকে ওঠালাম আমি, মোটামুটি উঠছিল আপনার ড্রোনটা অ্যারাউন্ড 200 মিটার, মানে হচ্ছে গিয়ে প্রায় 600 ফুট ওপরে উঠছিল। বাট আমি এটা ভুলে গেছিলাম যে এটা সমতল নয়, মানে আমার মাথার মধ্যে ছিল না অ্যাকচুয়ালি। তো মোটামুটি 500 মিটার দূরে ড্রোনটা ছিল, আমি ওখান থেকে পিছিয়ে নিয়ে আসছিলাম, যাতে পুরো রাস্তার ফুটেজটা আর ওপরে পাহাড়ের ফুটেজটা দুটো একসাথে দেখা যায়। তো সেই পরিস্থিতিতে ড্রোনটা মানে হঠাৎ করে মাথার উপর দিয়ে, আমি জেনারেলি মানে চেষ্টা করি ড্রোনটাকে কিছুটা হলেও চোখে রাখা, যতটা আমার পক্ষে সম্ভব আর কি।
বাকিটা তো আমি স্ক্রিনে দেখি, মানে মানে আরসিতে মানে রিমোট কন্ট্রোলে দেখি। বাট যেটা হলো সেটা হচ্ছে যে ও পিছিয়ে পিছিয়ে কখন মানে আমি আর মানে নিচের দিকে ক্যামেরাটা না করে ক্যামেরার গিম্বেলটাকে আমার ঠিক ওপর দিকে ছিল, মানে মানে সোজাসুজি ছিল আর কি, নিচের দিকে গিম্বেলটা না নেমেই ফলে রাস্তাটা আমি দেখতে পাইনি, ও পিছনে পাহাড়ে গিয়ে যথারীতি ক্র্যাশ করে। তো ড্রোনটা ক্র্যাশ করার পরে মানে ফার্স্ট আমার যে রিয়াকশানটা হয়েছিল সেই রিয়াকশানটা তো আমি মানে ক্যামেরা করিনি, ফলে মানে ক্যামেরা করা কত মাথা আসবে না, কারণ আমার মাথার মধ্যে তখন প্রথম এবং প্রধান 1 নম্বর বিষয় যেটা ছিল সেটা হচ্ছে ড্রোনটাকে যে করেও খুঁজে পেতে হবে। এখন সমস্যা দেখা দিয়েছিল এই জায়গাটাতেই, মানে আমি সেই সময় আবার জিওর নেটওয়ার্ক প্রবলেম করছিল, জিওর সাথে কানেক্ট করা ছিল জিপিএসটা, তো যার জন্য জিপিএসের সমস্যার জন্য একবার দেখাচ্ছে যে ড্রোনটা ঠিক আমার থেকে 1-150 মিটার ওপরে পাহাড়ের কোনো একটা জায়গায় রয়েছে, আবার তখনই দেখাচ্ছে যে আমার পিছনে রয়েছে, যার ফলে আমি সিগন্যাল হান্ট করছিলাম, একদিকে সিগন্যাল খুঁজছিলাম আর একদিকে মানে তন্ন খুঁজছিলাম। তো এরকম একটা পরিস্থিতিতে খুবই মানে আমার পক্ষে ভগবান সহায় হন বা যে কারণেই হোক না কেন, সামনে 3টে পাহাড়ি ছেলেকে পেলাম যারা ওই চামড়ি গায়ের ওপর আর কি মানে মানে ট্যুরিস্টদের পোশাক পরিয়ে ছবি টবি তোলে আর কি। তো তারা ওই মোড়ের বাঁকটাতে ছিল, তাদেরকে গিয়ে বললাম যে দাদা যে করেই হোক আমি পয়সা দেবো, কোনো অসুবিধা কিছু নেই, যত টাকা লাগে দেবো, কিন্তু উপরে ড্রোনটা পড়ে গেছে, তো আপনি ওটাকে আপনারা ওখানে খুঁজে নিয়ে আসুন। তো আমার ড্রাইভারও কথা বললো, দেন ওরা 3জন ওপরে উঠলো, আমি ভাবলাম যে তাহলে আমি একবার ওপরে উঠি, কিন্তু আমি সমতলের মানুষ, আমার পক্ষে পাহাড়ের অতটা উপরে ওঠা সম্ভব নয়। তো আবার সঙ্গে আবার মানে যে জুতোটা ছিল সেই জুতোটাও আমার সাথে এতটাই মানে কি বলবো বিশ্বাসঘাতকতা করছিল যে বলার নয়। তো কোনো রকমে গাছের জুড়ি দু একটা ধরে ধরে একটু উপরের দিকে উঠলাম, কিন্তু অনেক সিগন্যাল করার চেষ্টা করলাম, হাতে আবার আমার আরসির উপরে মোবাইলটা সেট করা রয়েছে, কখনো সিগন্যাল পাচ্ছি কখনো সিগন্যাল পাচ্ছি না, এটা একটা সিচুয়েশন। অনেক খোঁজাখুঁজি হচ্ছে, বারবার দেখাচ্ছে আমার বাঁ দিকে আছে, কখনো দেখাচ্ছে আমার ডান দিকে আছে। অ্যাকচুয়ালি মানে এটা তো প্রথম অভিজ্ঞতা, কোনোদিন তো ড্রোন হারায়নি সেভাবে, কোনোদিন সিগন্যাল এভাবে লস্ট হয়নি, ফলে আমি বুঝতে পারছিলাম যে আমি অ্যাকচুয়ালি কী করবো, মানে আমার কোন দিকে যাওয়া উচিত। মানে এই মানে ওই সময়ের যে মোমেন্টটা, যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, মানে সেটা মানে যাদের পক্ষে হয়েছে শুধুমাত্র তারাই জানবেন যে ঠিক মানে কি জাতীয় একটা পরিস্থিতি তৈরি, অদ্ভুত একটা মানে মানে কি বলবো ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি, আমার পক্ষে অন্ততপক্ষে ভয়াবহ। তো তারও 10 মিটার ওপরে দেখা গেল অ্যাটলিস্ট প্রায় 3 ঘন্টা খোঁজাখুঁজি করার পর ড্রোনটা পাওয়া গেল। মোটামুটি হয়েছে অ্যারাউন্ড 10:45 দিকে, আর পাওয়া গেছে মোটামুটি ধরুন 2:30 এরকম সময়ে। তো ড্রোনটা পাওয়া গেল, বাট পেলো অ্যাকচুয়ালি আমার ড্রাইভার খুঁজে নিয়ে এসে যখন ওটা নিয়ে এলো তখন দেখলাম যে পুরো গিম্বেল সহ ক্যামেরাটা খুলে বেরিয়ে চলে এসছে, প্রপেলারের কিচ্ছু হয়নি। দেন তারপর আমার যে রিয়াকশানটা ছিল এবার সেটা দেখুন। বিষয় হচ্ছে কি এখনই একটা বড় ধরনের বিপদ হয়ে গেল, মানে এত শখ করে ড্রোনটা কিনেছি, ড্রোনটা ভেঙে গেল। মানে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে সিমলা থেকে একটু এগিয়ে কুফরির একটু আগে, এই 2-3 কিলোমিটার আগে একটা জায়গা আছে, টার্ন আছে, যে টার্নটা থেকে মানে সামনের বরফের পুরো পাহাড়গুলো দেখা যায়। বলে আমি লোভটা সামলাতে পারিনি, ড্রোনটাকে ছাড়লাম। মানে এতদিন অনেক এটাকে আমি যত্ন করেছি, অনেক রকম সাবধানে উড়িয়েছি, জেনারেলি খুব বেশি মানে দূর আমি রেঞ্জটা নিই না, কম রেঞ্জেই আমি ওড়াই, কিন্তু আজকে একটা বেশি রেঞ্জে ছেড়েছিলাম, তাতেও সমস্যা হয়নি। সমস্যা হলো ফেরার সময়, ও যখন ফিরছিল মানে হোম গ্রাউন্ডের দিকে আসছিলো, হোম পয়েন্টের দিকে আসছিলো,
তখন আমি খেয়াল করিনি, আমার চোখে চশমা ছিল, যে সানলাইটে আমি জেনারেলি যখন ড্রোন ওড়াই তখন আমি নিজের চোখেও রাখার চেষ্টা করি ড্রোনটাকে যতটা পারা যায়, আর বাকিটাই মোবাইল স্ক্রিনে দেখি। তো যে সমস্যাটা হলো, ফেরার সময় ও আমার ওপর দিয়ে মানে পাশ দিয়ে কখন বেরিয়ে গেছেন দেখতে পাইনি। অনেকটা অল্টিটিউড ছিল, মোটামুটি প্রায় 150 মিটার মতো উচ্চতা ছিল। এবং ফেরার সময় যেটা হলো, একটা উপরের পাহাড়ের গায়ে যে পাইন গাছগুলো আছে, পাইন গাছে ধাক্কা লাগলো এবং ধাক্কা লেগে সরাসরি নিচে ক্ষতি বলতে গিম্বেলটা পুরো বেরিয়ে চলে এসছে। এটাকে আপাতত কলকাতাতে যেখানে আমি কিনেছিলাম সেখানে গিয়ে ছাড়াই করা ছাড়া কোনো আর উপায় নেই, জানি না কত টাকা খরচা করবে। আর প্রপেলারগুলো কিছু ক্ষতি হয়েছে, বাদ বাকি ড্রোনটা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, সেন্সার ঠিকমতো কাজ করছে, এখনও পর্যন্ত কোনো সমস্যা নেই। মানে আমি দেখতে পাচ্ছি না, জানি না, এখন ল্যাপটপের সাথে লাগালে এটাকে সিস্টেমের মধ্যে নিয়ে এলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কী ক্ষতি হয়েছে বা কতটা কী হয়েছে। প্রায় এখান থেকে রাস্তা থেকে মোটামুটি প্রায় 25 থেকে 30 মিনিট ওপরে, মানে প্রায় 100 ফুট মতো ওপরে এই জায়গাটা একটা জায়গা পড়েছিল। গিম্বেলটা পুরো বেরিয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে আফসোস আমার এই জন্য না, ড্রোনটা সারিয়ে নেওয়া যাবে, সেটা কোনো সমস্যা না। সমস্যাটা যেটা হচ্ছে এরপরে যে লোকেশনগুলো যাচ্ছি, সেই লোকেশনগুলো ড্রোনটাকে নিয়ে আমি অনেক রকম প্ল্যান ছিল আমার, যে এইভাবে ফুটেজ তুলবো, এইভাবে আমি শটগুলো নেবো, সেই শটটা নেওয়া যাবে না। আফসোস সেই জায়গাটা, এটা তো সারিয়ে নেওয়া যাবে, কিন্তু আবার কবে মানে এই লোকেশনে আসবো, আদৌ আসতে পারবো কি না আমার জানা নেই। তো সেই আফসোসটা থেকেই যাবে। আর এই আফসোসটা মানে যারা এই জাতীয় জিনিসগুলো ভালোবাসে, যারা ভিডিও করে, যারা ঘুরতে যেতে ভালোবাসে, তারাই যন্ত্রণাটা বুঝবে, সবাই বুঝবে না। তো মানে বেশ কাদা ছিল, পুরো জুতোর অবস্থা ভীষণ খারাপ। তার থেকে বড় কথা, আমি একটু রিল্যাক্স হয়েছি, এই জোনটাকে মোটামুটি ফেরত পাওয়া গেছে, এটা একটা মানে বড় কী করা যাবে, বাকিটা দেখা যাক। ভাগ্য যখন খারাপ, আর তো কিছু করার নেই। তাছাড়া একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমার গোপ্রোর যে মানে লেন্স ক্যাপটাও হারিয়ে গেছে। ওটা খুঁজতে ওর দিকে যাওয়া হয়েছে, জানি না ওটা পাওয়া যাবে কি না। লেন্স ক্যাপে ব্যাগটা এনেছিলাম, মানে প্রথম দিন ট্যুরের প্রথম থেকেই মানে ভাগ্য সাথ দিচ্ছে। আমি জানি না শেষ দিক পর্যন্ত কতটা কী হবে বা আদৌ কিছু হবে কি না, চলুন দেখা যাক। তো ঘটনাটা ঘটার পর আর তো কিছু করার ছিল না, সেভাবে ড্রোনটাকে যথারীতি আমি প্যাক করলাম। মানে আমার যা প্ল্যান ছিল পুরোটা তো ভেস্তে গেছেই, সেটা তো মানে অবশ্যই মানে তার কোনো ক্ষতিপূরণ কখনোই সম্ভব হবে না। কারণ আমি ওই যে কথাটা একটু আগেই বললাম আর কি, যে আদৌ সেই লোকেশনে আমি কোনোদিন যেতে পারবো কি পারবো না, আদৌ ওই ধরনের কোনো ভিডিও যে যেন আমার প্ল্যান ছিল সেই প্ল্যানটা কোনোদিন সাকসেসফুল হবে কিনা আমি জানি না। মানে কোনোভাবেই সম্ভব নয় হয়তো আর আমার পক্ষে ওটা করা, দুঃখ সেটাই। তো দেন এন্ড দেয়ার রুমে ফিরতে সেদিন আমার সারাহান ঢুকতে মোটামুটি অ্যারাউন্ড রাত্রি 9টা বেজে গেছিলো। রাত্রি 9টার পর আমি ঢুকে হাত পা না ধুয়ে, ফ্রেশ না হয়ে, কোনো কিছু না করে ফার্স্ট আমার যেটা কাজ ছিল সেটা হচ্ছে যে ড্রোনটা ঠিক আছে না দেখা। তো দেন এন্ড দেয়ার আমি অন করলাম এটাকে, মানে ড্রোনটাকে অন করলাম। ড্রোনটাকে অন করার পরে কিন্তু ওই অবস্থাতে রাত্রি 9টা 9:30 বাজে, ঘরের মধ্যে কিন্তু আমি ড্রোন উড়িয়েছি। ঘরের মধ্যে জেনারেলি সিগন্যাল মানে লো সিগন্যাল থাকার জন্য কিংবা মানে লাইট কম থাকার জন্য জেনারেলি ডিজিআই অ্যাপ্লিকেশন থেকে ওটা ওড়াতে দেয় না। তো ডিজিআই অ্যাপ্লিকেশন অফ করে ম্যানুয়ালি আমি কিন্তু ড্রোনটাকে উড়িয়েছি। এবং উড়িয়ে যেটা অবাক ব্যাপার যেটা লক্ষ্য করলাম, প্রপেলারের কিচ্ছু হয়নি, ড্রোনের সেন্সার একদম ঠিক আছে, ক্যামেরার সিগন্যাল দুর্দান্ত দিচ্ছে, একদম অ্যাজ ইউজুয়াল যেরকম ক্যামেরা থাকে সেই ক্যামেরাই ছবি ভিডিও দুটোই হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। বাট যেটা সব থেকে ভয়ানক বিষয় সেটা হচ্ছে গিম্বেলটাতে একটা ভয়ানক আওয়াজ করছিল এবং গিম্বেলটা স্টাক হয়ে গেছে। গিম্বেলটা স্টাক হয়েছে এমনভাবে যে গিম্বেলটা ওঠানামা করতে পারছে না, বা ও যেটা করে, ওর যে কাজ নাকি মানে ডায়ে বাঁয়ে উপরে নিচে যে ওঠানামা যেটা করে সেটা কোনোভাবেই করছে না, মানে ওটা স্টাক হয়ে গেছে। তো দেন আমাদের কিছু করার ছিল না। দেন আমি ডিজিআইকে সঙ্গে সঙ্গে আমি একটা মেল করলাম। মেল করার সাথে সাথে আমি টুইট করলাম, দেখলাম টুইট করলে মেলের থেকে হয়তো খুব তাড়াতাড়ি রিপ্লাইটা পাওয়া যাবে। তো টুইট করলাম, টুইট করার পরে প্রথম তো কিছুই কোনো রিপ্লাই এলো না। আমি তো যথারীতি ড্রোনটাকে আবার রিপ্যাক করলাম, আবার যথারীতি প্যাক করে ভালো করে একটা মানে তুলোর মধ্যে গুঁজে রেখে গিম্বেলটাকে প্যাক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিলাম। মানে পুরোপুরি আমার অকেজ হয়ে গেল, আর তো কিছু করার নেই। এবার আসছি হচ্ছে যে কেন হঠাৎ করে ড্রোনটা ক্র্যাশ করলো সেই বিষয়টাতে। প্রথম কথা তো অবশ্যই আমার নিজের ভুল ছাড়া আর তো আমি কাউকেই দোষ দিতে পারবো না, সম্পূর্ণ আমার নিজের ভুলই এটা হয়েছে।
আমি যদি মানে আরসিতে রিমোট কন্ট্রোলে যদি হোম বাটনটা টিপে দিতাম তাহলে জিপিএস সিগন্যাল ধরে ধরে ও ঠিক সেই জায়গাতে এসে নামতো। আমার ভুল হয়েছে, মানে আমার সেই সময় একটু পাকামির জন্যই যেটা হয়েছে, নিজের আত্মরম্বিতার জন্যই বলুন বা আত্মঅহংকারের জন্যই বলুন, যেটা হয়েছে সেটা হলো যে আমি ভাবলাম যে এতদিন ড্রোন ওড়াচ্ছি, প্রায় 6 মাস হয়ে গেল, তো আমি নিশ্চয়ই ঠিক মানে এটাকে নামিয়ে নিতে পারবো। তো যথারীতি আমি আরও মানে সামনে আগাতে গিয়ে বেশ করে পিছিয়ে যাওয়ার ফলে ওটা যথারীতি আপনারা ভিডিও মানে ফুটেজটা দেখলেন, পাইন গাছে ধাক্কাটা মারলো এমন জায়গায় এতটা উচ্চতা মেরেছে ধাক্কাটা যে ও ঘুরতে ঘুরতে নিচে পড়লো, দেন গিম্বেলটা তো চলে গেল। তো আপনারা যারা ড্রোন ওড়াচ্ছেন কিংবা যারা ভাবছেন নতুন ড্রোন কিনবো, তারা এই ভুলটা কখনোই করবেন না। পাহাড়েই হোক কিংবা সমতলে হোক, আপনি যে এলাকাতেই ওড়াচ্ছেন না কেন, একটা জিনিস সবসময় মাথা রাখবেন, যদি আপনি দেখেন যে আপনার ড্রোনটা মানে আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে কিংবা আপনি আর মানে কন্ট্রোলে রাখতে পারছেন না, আপনার পক্ষে ওটাকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না, দেন কিন্তু আপনি সবসময় যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে দেন অ্যান্ড দেয়ার রিমোটের বাঁ দিকে যে সুইচটা থাকে হোম বাটনটা কিন্তু অলওয়েজ কিন্তু আপনি অন করে দেবেন। হোম বাটনটা একবার ডাবল প্রেস করলে ও যথারীতি আবার জিপিএস সিগন্যাল ধরে ধরে আপনার যেখান থেকে উড়েছিল সেই জায়গাটাতেই ফিরে আসবে। যদি আপনি জায়গা না চেঞ্জ করেন তাহলে জায়গা চেঞ্জ করলে কিন্তু মুশকিল, ও যেখানে মানে অ্যাকচুয়ালি যেখান থেকে হোম পয়েন্ট ওর যে জায়গাটাতে উড়েছিল জিপিএস যে জায়গাটা থেকে ওকে লোকেট করবে ঠিক সেই জায়গাতেও ফিরে আসবে। তো এটা আমি করিনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার মানে ড্রোনের মধ্যে মানে অ্যাপের মধ্যে DJI ফ্লাই অ্যাপের মধ্যে আমি আরেকটা বড় ভুল করেছিলাম, সেটা হচ্ছে যে আমি কিন্তু সিগন্যাল লস্ট হলে যে ও যে নিজের জায়গায় ফিরে আসবে যে সেটিংসটা অন করতে হয় সেটা আমি অন করিনি। তো সেটা এখন করেছি, মানে এখন মানে ঠকে শিখে করেছি আর কি। তো এখন আশা করি ওই জন্য কোনো প্রবলেম হবে না। এখন আমি ওখান থেকে ফিরে আসার পর তারপর যেটা করলাম সেটা হচ্ছে যে আমি ফার্স্ট DJIকে তো টুইট করেছি, টুইটটা আপনাকে দেখালাম। টুইটটা করার পরে দেন আমি কলকাতাতে যেখানে আমি ড্রোনটা কিনেছিলাম সেখানে ফোন করলাম। ফোন করার পরে ওরা তো বললো না এটা আমাদের দ্বারা সম্ভব নয়, যথারীতি মানে ফটোগ্রাফি মেট্রোগলি কলকাতা। দেন ওরা আমাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিল, যেটা আমি গুগলেও পেয়েছিলাম, সেই কন্ট্যাক্ট নাম্বার দিল, দিয়ে বললো যে আপনি এখানে ঠিক করে নিতে পারবেন। দেন সেখানে আমি আবার ফোন করলাম। ফোন করার পরে ওরা বললো হ্যাঁ ঠিক আছে, ড্রোন আমরা ঠিক করে দেবো, কোনো প্রবলেম নেই, বাট আপনি না নিয়ে এলে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কত টাকা খরচা হবে। আমি যদিও বললাম যে গিম্বেলটা স্টাক হয়ে গেছে আর গিম্বেলটা খুলে বেরিয়ে গেছিলো, মানে গিম্বেলটা যে মানে পার্টসগুলো থাকে আর কি, সেই পার্টসগুলো দুদিকে যেটাকে মানে গিম্বেলটাকে ধরে রাখে, এইভাবে ধরে রাখে, সেই পার্টসের খুলে গেছে এবং তার যথারীতি গিম্বেলটা স্টাক হয়ে গেছে, মানে মোটরটা কাজ করছে না। তো এখন অনেক রাত হয়ে গেছে, কালকে ড্রোনটাকে নিয়ে আমি কলকাতায় যাব। আমার বাড়ি বোলপুর শান্তিনিকেতন, এখান থেকে প্রায় 170-80 কিলোমিটার কালামাং সকালে জার্নি করতে হবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জাস্ট একটা সামান্য অভিজ্ঞতা আপনাদের কাছে মনে হতে পারে, বাট আমার কাছে এটা অনেকটাই বড় অভিজ্ঞতা। আপনাদের সাথে আমি শেয়ার করলাম, অনেক কথাই আপনাদের শেয়ার করি, মানে আমার ঘুরতে যাওয়া অভিজ্ঞতা, আমার ভ্রমণ অভিজ্ঞতা, আমি কীভাবে ঘুরলাম, কীভাবে কোথায় থাকলাম, কী করলাম, সেগুলো পুরোটাই শেয়ার করি। তো এটাকে না শেয়ার করে পারলাম না, তাই ইউটিউব ভিডিওটা আমি জাস্ট আপলোড করলাম। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। আর নিশ্চয়ই আমি ড্রোনটা কীভাবে সারালাম আর সারতে কত খরচা পড়লো পুরোটা আমি সেই অভিজ্ঞতা নিয়ে আমি একটা নতুন ভিডিও করব। তো ততদিন নতুন ভিডিওর জন্য ওয়েট করুন। আর সিকিমের নিয়ে আবার নতুন ভিডিও আবার আসছে, খুব তাড়াতাড়ি আসছে, বাট আমি মানে এখন অন্যান্য বিষয় নিয়ে খুবই ব্যস্ত আছি বলে ভিডিও আপলোড করতে পারছি না। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন।